অলি আহমেদ বিএনপি থেকে বের হয়ে যায় জামাতকে উদ্দেশ্য করে, এবং শত শত বক্তব্য আছে জামাত রাজাকার, আলবদর, আল শামস, এই যুদ্ধ অপরাধী, এটা অলি আহমেদ দিয়েছেন। এবং একটা বক্তব্যে বলেছে যে স্বৈরাচার আর রাজাকার আজকে একাকার, খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছে। সেইখানে অনেকে এখন চিন্তা করছে যে তাহলে একটা কাজ করা যায় যে ওনাকে তো তাহলে পচাই ফেলাবার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য জামাত এটা করেছে। তুমি এতদিন আমাদেরকে জামাতকে গালি গালাজ এটা সেটা দিয়ে বিএনপি থেকে বের হয়ে গেছো, এখন তোমাকে আমি, যারা এই 24-এর পর 71 বলবে, ওদের দেশ থেকে বের করে দিতে হবে, ওদের বিচার করতে হবে। রাজাকার জিতবে না মুক্তিযোদ্ধা জিতবে? সেইখানে মুক্তিযোদ্ধাদের প্রথম যে মুক্তিযোদ্ধা বাংলাদেশে কোনো ভ্যালু নাই, দেখো হেরে গেছে। আপনারা 70 অনুচ্ছেদটাকে এনজয় করেছেন এখানে, আবার অন্যদিকে বলছেন যে 70 অনুচ্ছেদ আমরা সামনে তুলে দিব, তখন যে যার মতো করে এবার তুলে দেওয়ার কথা থাকলো, সেখান থেকে আপনারা আপনাদের মানে দায়িত্বটা পালন করেননি, শুধুমাত্র নিজেদের পক্ষে যাতে রায়টা আসে এই ধরনের একটা উদ্দেশ্য। জি ধন্যবাদ। আপনি যেভাবে বলেছেন আমাদের পক্ষে রায় এরকম না। এই দুই ভাইয়ের সাথেই, মান্নান ভাই এবং ফারুক ভাইয়ের সাথে একটু আগে আলোচনা হয়েছিল যে আপনারা এটা উঠাই দিলেও আপনারা জয়লাভ করতেন, তবে তাইলে আর তর্ক বিতর্ক থাকতো না। এই আলোচনা কোথায় হয়েছে? এই একটু আগে আপনার শুরু হওয়ার অফলাইনে আলোচনা। এখন আমি আপনাকে বলতে চাচ্ছি যে আপনার মির্জা ফখরুল সাহেব বিএনপির ভোট ছাড়াও 11 ভোট পেয়েছে, এবং 11 দলের 90টা ভোটের মধ্যে 89টা ভোট দিয়েছে, 11 দল পাইছে 88টা ভোট। সেখান থেকেও আমাদের মির্জা ফখরুল সাহেব একটা ভোট পেয়েছে। তাতে আমরা কিন্তু 70 উঠাই দিলে আমরা ভোট বেশিও পাইতে পারতাম। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনার ইতিমধ্যে দেখেছেন যে এই সরকার নির্বাচিত হওয়ার পরে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র হানা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, যেটা আমাদের বর্তমানে মাননীয় ভারপ্রাপ্ত, কোনোটাই পালন করেন নাই, মাননীয় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট যিনি আছেন, স্পিকার, তিনি কিন্তু বড় দুইটা সভায় বলেছিলেন যে এরা আসলে বুঝতে চাচ্ছিল না যে সংসদে গেলে সংবিধান কতটুকু করা যাবে, পরিবর্তন কতটুকু নেওয়া যাবে, এই সব কিছুই সংবিধানের বাহিরেও এবং ভিতরে যেটা যেটা সম্ভব নিব। কিন্তু আমরা মনে করেছিলাম এরা সংসদে এসে তারপর বুঝবে যে এটা আসলে করা যায় না, কিন্তু তারপরও তারা বুঝতেছে না। সেইটার কিন্তু বেশি সমালোচনা করেন নাই মানে মেজর হাফিজের কথা। অথচ সালাউদ্দিন সাহেব তৃতীয়বারে যখন এটা বলছে তখন কিন্তু তার এটা সমালোচনা করেছে। মূল কথা হচ্ছে যে এক একজনের কথাটা কিন্তু এক একজনের কাছে ভালো লাগে। আমাদের মেজর হাফিজ সাহেব বলছে ওটা কিন্তু তাদের সবার কাছে, জামাত সহ সবার কাছে ভালো লাগছে, কিন্তু এই জন্য প্রতিবাদ করে নাই। উনি কিন্তু প্রেস ক্লাবে এবং হেডলাইন হয়েছে পেপার পত্রিকায় যে নির্বাচনের আগে আমাদের একটা কৌশল ছিল যে এরা আসতে চায় না, এরা বুঝতেছে না, এরা সংসদে যায়নি, এইগুলো সংসদে নেওয়া যায় না। আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম এবং সেইখানেও ছিল যে যে সরকারই যাবে সেই সরকার নোট অফ ডিসেন্ট অনুযায়ী কাজও করতে পারবে। অতএব এখন ওনরাশিরে না মানলো মূলত আমরা এটা কিন্তু আবার সালাউদ্দিন সাহেব ও সংসদে বলার পরে খুব একটা হলো। এখন আমার কথা হচ্ছে যে 70 অনুচ্ছেদ না, সবকিছুই বিএনপির প্রধানমন্ত্রী সহ টপ টু বটম সবাই বলেছে যে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র সবকিছু আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, কিন্তু যেটা সংবিধানে করা যাবে, পরিবর্তন করা যাবে, সংস্কার করা যাবে সেটা করব, যেটা বাইরে করা যাবে করব। সেহেতু আমাদের গতকালকে কিন্তু বলেছেন যে 70 অনুচ্ছেদ আমরা পরবর্তীতে এটাকে সংসদে তুলে আমরা সংস্কার করব। এরপর আপনার বলেছেন যে ফারুক সাহেব বলেছেন যে তরি পার করে নিয়ে আর না, তরি পার করা তো মানে এখনকার যেটা গতকালকে হয়েছে, ডেফিনেটলি জনাব ফখরুল ইসলাম আলমগীর একজন যোগ্য ব্যক্তি, এতে কোনো সন্দেহ নাই। ফারুক হাসান কিন্তু খুব স্পষ্ট করে বলেছে, তার ব্যাপারে কোনো বিতর্ক নাই, তিনি এমনিতেও হতেন যদি 70 অনুচ্ছেদ না থাকতো। কিন্তু এটাকে রেখে অনেকেই মনে করছে যে একটা নাটকীয় বিষয় হয়ে গেল, যে আমরা জানি এমনভাবেই রাখা হয়েছে সবকিছু যে উনিই প্রেসিডেন্ট হবেন, এরকম একটা ব্যবস্থা রেখে এরকম স্বচ্ছ নির্বাচন করে এটার বদান্যতাটা আসলে কোথায়? আচ্ছা, বিরোধী দল জনগণের কল্যাণে কাজ করতেছে, আন্দোলন সংগ্রাম করতেছে, নাকি শুধুমাত্র ওই হানা ভোটের প্রতিফলন ঘটাইতে চাচ্ছে? এখন যদি কালকের আগে এই 70 অনুচ্ছেদ হয়ে যেত তাহলে তারা বলতো যে আমরা একটা জয়লাভ করছি। যেমন একজন মন্ত্রী নাকি আমাদের বলেছে যে 70 অনুচ্ছেদ মেনে নির্বাচনে গেছে, কমিটমেন্ট তো রক্ষা করা হবে বলা হয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে ফারুক সাহেব বলছে যে বিএনপির উচিত ছিল ওনাদেরকে ধন্যবাদ দেওয়া। এটা কিন্তু আমাদের একাধিক মন্ত্রী এবং স্থায়ী কমিটিরা কালকে ধন্যবাদ জানিয়েছেন যে বিরোধী দল যে নির্বাচন গিয়েছে সেই জন্য নির্বাচনে আমরা একটা গণতান্ত্রিক দিক পাইলাম, অনেকে ভোট দিয়েছেন, এবং সেইখানে কিন্তু এটা করার পরে জামাতের আমির মহোদয়
আপনারা দেখেছেন যে প্রেসিডেন্টকে কোলাকুলি করেছেন, অন্য একজন এমপি দেখলাম চুমো পর্যন্ত প্রেসিডেন্টের কপালে খেয়েছেন। এরপরে মনে করেন যে অন্য অন্য দল অভিনন্দন জানিয়েছেন, জামাতের আমির মহোদয় আবার অভিনন্দন জানিয়েছেন, এবং এমনকি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অভিনন্দন জানিয়েছেন। হ্যাঁ, অতএব অভিনন্দন কিন্তু সবাই এটাতে খুব খুশি হয়েছেন না, খুশি না, মানে আমি বলছি যে আমি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বলেছি। এই বাংলার মাটিতে তিনি আইন ফেস না করে আসার কোনো সম্ভাবনা নাই। পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট বললে না, ক্ষমতাচ্যুত পালিয়ে যাওয়া, ফ্যাসিস্ট মানে এ তো সর্ব অপকর্মের প্রধান। তা যাই হোক, সেও বলেছে, তা আমি সেটা বললাম। আর ফারুক ভাই বলছে যে এই নির্বাচন নিয়ে ট্রোল করছে। আমি আপনার ফারুক সাহেবকে বলতে চাচ্ছি, এটা কেন ট্রোল করছে? যখনই অলি আহমেদ সাহেবকে মনোনয়ন দিলেন, দেওয়ার পরই লক্ষ লক্ষ ফটোকার্ড যে বীর মুক্তিযোদ্ধা জয়লাভ করবে না, রাজাকারের সন্তান জয়লাভ করবে। আপনার হচ্ছে যে ফখরুল সাহেবের বাবা একজন মুসলিম লীগ, সে জীবনে রাজাকার ছিল না, কখনো ছিল না, যুদ্ধ অপরাধী ছিল না। নাম কে দিবে না দিবে সেটা ভিন্ন জিনিস। আপনার হচ্ছে যে এমনকি এই মুসলিম লীগের ম্যাক্সিমাম দাড়ি রাখতো না, হয়তো 2% রাখতে পারে। আপনার আমার এলাকায় মুসলিম লীগ থেকে নির্বাচিত হয়েছে অ্যাডভোকেট আলতাফ সাহেব এই স্বাধীনতার পর, হেরিকান মার্কা নিয়ে। এখন মনে করেন উনি আবার একজন বীর মুক্তিযোদ্ধা। কিরকম আপনারা জানেন, মুজাহিদুল ইসলাম সেলিম, মাহফুজুল্লাহ মারা গেছেন, ডক্টর আপনার জাফরুল্লাহ চৌধুরী, এরপরে এখন আছে মাহবুবুল্লাহ। তারা অনেক প্রোগ্রামে বলেছে যে আমরা ছাত্র ইউনিয়ন করতাম, মানুষকে সংগঠিত করতাম, যুদ্ধে উজ্জীবিত করতাম, কিভাবে কোথায় কাজ করতে হবে, এই কাজগুলো আমরা করেছি। তো সেখানে উনি একজন বীর মুক্তিযোদ্ধা। যখনই এটা করেছে তখন অন্য একজনে কি করবে? তখন বলছে যে জামাত থেকে যখন অলি আহমেদ বিএনপি থেকে বের হয়ে যায় জামাতকে উদ্দেশ্য করে, এবং শত শত বক্তব্য আছে জামাত রাজাকার, আলবদর, আল শামস, এই যুদ্ধ অপরাধী, এটা অলি আহমেদ দিয়েছেন। এবং একটা বক্তব্যে বলেছেন যে স্বৈরাচার আর রাজাকার আজকে একাকার, খালদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছে। সেইখানে অনেকে এখন চিন্তা করছে যে তাহলে একটা কাজ করা যায়, যে ওনাকে তো তাহলে পোষাই ফেলাবার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য জামাত এটা করেছে। কারণ এখানে বাচ্চা সহ রাজনীতি দল, রাজনৈতিক ব্যক্তি, সচেতন মানুষ সবাই জানে যে যেহেতু 70 অনুচ্ছেদ আছে, সেহেতু এখানে বিএনপি বা প্রধানমন্ত্রী যাকে প্রেসিডেন্ট মনোনয়ন দেবে সেই প্রেসিডেন্ট হবে। অতএব এইটা তার একটা প্রতিশোধ নেব যে তুমি এতদিন আমাদেরকে জামাতকে গালি গালাজ এটা সেটা দিয়ে বিএনপি থেকে বের হয়ে গেছো, এখন তোমাকে আমি। আরেকটা হতে পারে যে এই বর্তমানে এসে বিএনপির সাথে যতদিন জামাতের জোট ছিল, আমি নিজে নির্বাচন করেছি, আমি নিজে লিফলেট দিচ্ছি আমার ছবি দিয়া, সাত্তার মুফতিকে 2 বার নির্বাচিত করেছি। আমি সেইখানে কখনো শুনিনি তারা স্বাধীনতা নিয়ে বিদ্রুপ, স্বাধীনতা ভুল ছিল। এই 5ই আগস্টের পরে তারা বললো 54 বছরের বাংলাদেশের মানুষ যা বোঝে না, আমরা 54 বছর আগে বুঝেছি এই স্বাধীনতা ভুল ছিল। বড় সমাবেশে এটিএম আজহারুল বলছে যে যারা এই 24-এর পর 71 বলবে ওদের দেশ থেকে বের করে দিতে হবে, ওদের বিচার করতে হবে। তাইলে আপনি কেন ভাই বাংলাদেশ বলেন, কেন আপনি ভূখণ্ডের কথা বলেন, কেন আপনি তাহলে এইটাও ওনাদের যে ওই ফটো কাটে রাজাকার জিতবে না মুক্তিযোদ্ধা জিতবে, সেইখানে মুক্তিযোদ্ধাদের প্রথম যে মুক্তিযোদ্ধা বাংলাদেশে কোনো ভ্যালু নাই, দেখো হেরে গেছে। এই যে কাজগুলো করাকেই একটু নিয়ে ট্রোল করতেছে, কৌশল করার কারণে বিপক্ষে কিছু ট্রোলের লোক দাঁড়িয়ে গেছে যুক্তির মাধ্যমে। এটাই হচ্ছে আমার কাছে মনে হচ্ছে। জি, বাকি হলো আপনার 6 মাসের আপনাদের আসলে কোনো সফলতা আপনি বলতে পারবেন কিনা, 2-1টার কথা যেটি ফারুক হাসান বলতে চান। আমাদের বিএনপির চেয়ারম্যান মহোদয় যিনি প্রধানমন্ত্রী, তিনি বলেছেন যে একটা শিশু জন্মগ্রহণ করার পর তার হাঁটতে সময় লাগে 15 মাস থেকে 18 মাস। আমি শুরু থেকে 1 বছর সময় চেয়েছিলাম, 6 মাস গেছে। কিন্তু আপনাদের মন্ত্রীরা তো বলছে 2 বছর লাগবে। আমার প্রধানমন্ত্রী তো প্রধান, উনি বলেছেন যে, অথচ আমি দেখলাম শেখ হাসিনা যেমন 91 সালে প্রধানমন্ত্রীকে বলেছিল 1 সেকেন্ডের জন্য শান্তিতে থাকতে দিব না, ঠিক তদ্রূপ ইরানে গুলি হয়ে খমিনি মারা গেছে, আমরা শোকাহত। তাদের এমপিরা পরের দিনই মিছিল করে যে ইরানে গুলি কেন, খুনি যে তারেক জবাব দেয়। এই যে কথা, এটা তো আসলে যুক্তিসঙ্গত না, আমাকে একটু সময় দেন। এখন আইন শৃঙ্খলা বাহিনী আমার কাছে পছন্দ না। আমি কালকেও বেশ প্রশাসনের বড় বড় পুলিশের সাথে কথা বলেছি, আমি নাম বলতে চাই না, যারা একেবারে উপর লেভেলে, বলেছি আপনারা তো ব্যর্থ, এভাবে কেন। অনেকের সাথে আরও এই কয়েকদিন কথা বলেছি, তারা বলেছে যে শেখ হাসিনার সময়টা প্রশাসন যেভাবে চলতো এখন আমাদের কোনো মূল্যায়ন করতেছে না। আমাদের যারা আন্দোলন সংগ্রাম অমুক জায়গায়, এই আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় কোথাও জামাতে
ঢুকে গেছে, কোথাও বিএনপিতে ঢুকে গেছে। এটা স্পষ্ট, আপনি কেউ স্বীকার করুক আর না করুক। আমি রুট লেভেলে রাজনীতি করি, আমি সম্ভাব্য একজন এমপি প্রার্থী ছিলাম, পরবর্তীতে মতুয়ার সাথে জোট করে একটা হিন্দু ছেলেকে দিয়েছে, আমার পরে হয়নি। এখন সেইখানে কিন্তু এই ঘটনাগুলো আছে। তা আইন শৃঙ্খলা বাহিনী সেইভাবে আমি দেখি না, তবে মেজর যেগুলো অপরাধ সেগুলো গ্রেপ্তার হয়েছে। যেমন মনে করেন যে কোথাও চাঁদাবাজি, কোথাও ধর্ষণ, শিশু ধর্ষণ, এই রামিসা, এগুলো কিন্তু দ্রুত হয়েছে অনেক জায়গায়। তা সেই ক্ষেত্রে এটা আছে। আর আমি বলতে চাচ্ছি এই সরকারের সফলতা হচ্ছে যে সরকার কিছুটা অদাবদ্ধই তো নির্বাচনটা হয়েছিল, সেই অদাগুলোতে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড, তারপরে মনে করেন এই যে একটা গাড়ি বাইর করো, পিঙ্ক গাড়ি মহিলাদের জন্য, এবং সর্বত্র যাওয়া আসা সরকারি খরচটাকে কমাই আনছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়েছিলাম একদিন, আমি আর প্রফেসর ডক্টর সুকমল বড়ুয়া উপদেষ্টা। তা সেই সময় আমাদের ওনারা ওখানে নাস্তা খাইতে দিল, একটা পুরি, একটা সিঙ্গারা, একটু পেঁয়াজ, একটা কাঁচামরিচ। তা আমরা তো খাইলাম। খাওয়ার পরে বাইর হইয়া মুখ্য সচিব সাত্তার সাহেব, আরে ওই যে আমার রুমন ভাই, এপিএস মেহেদি, তাদের বললাম ভাই তারাও দেখি এগুলো খাচ্ছে। আমি জিজ্ঞাসা করি ভাই আপনারাও কি এটা খান? বললো যে হ্যাঁ। তা আমি বললাম যে দুপুরে কি খাইছেন আপনারা? তো বলছে যে ডাইল ভুনা, সবজি আর একটা ডিম ভুনা। তা আমি বললাম কয় 100 টাকা ওই সময়, দুপুরে 100 টাকা বাজেট, আর 2 বেলায় যদি আমরা, তার মানে তারা খুব কষ্টে আছে, মানে কষ্টে না, মানে খরচাটা কমাই আনতে চাচ্ছে, যাতে ওই যে 35 কোটি টাকা শেখ হাসিনা 1 বছরে খাবার শুধু গণভবনে দিছে, এরকম যাতে না হয়। সরকার মানে মোটামুটি চিন্তাশীল বাজেটে চিন্তাশীল কাজ করার জন্য এত কষ্টে থাকার পরেও এই ধরনের দায়িত্ব, এই কাজগুলো করছে। আমি নাই। কষ্টে থাকার কথা বলতেছি না, মানুষ তো না খেয়ে মারা যায় না কেউ, কিছু খরচটাকে কমাই আনতে গেছে। একটা উদাহরণ দিচ্ছেন যে উদাহরণ এই দিচ্ছি। একটা তবে মানসিকতা নিয়ে আমি বলছি যে very এরপর দ্বিতীয়ত আমার হলে এই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার মাধ্যমে আমার আবেদন, যে আপনি জ্বালানি সেক্টর হচ্ছে সবচেয়ে বাংলাদেশের না সারা বিশ্বে এই সেক্টর থেকে ডেভেলপ করা হয়, এই সেক্টরকে জোরে উন্নয়ন হয়। সেই জ্বালানি সেক্টরে গ্যাস, এরপর বিদ্যুৎ এবং তেল, সেইটা সেক্টরটা আমার কাছে শুনেছি যে আপনার প্রাইভেট কয়েকটা কোম্পানিকে দিয়ে দিচ্ছে। আমিও শুনেছি এবং দিয়ে দিচ্ছে না, আমি বলছি যে ওনারা বলেছে যে প্রাইভেট ভাবে দেওয়া যাবে যারা এই যোগ্য হয়। কিন্তু আমার কথা হচ্ছে যোগ্য হলেও আপনি একটা এমন একটা জিনিস যে একজন রুগী মৃত্যুর কাছে, সেই সময় যদি আপনি টেস্ট বেসিস যোগ্যতা নিয়ে একজন ডাক্তার অপারেশন করেন, যদি মরে যায়, আপনার হচ্ছে যে ওই সময় দেখতে হবে যে বারবার এই সমস্ত রুগী বাঁচিয়েছেন তাকেই দিতে হবে। এই জন্য আমি বলতে চাচ্ছি যে এই বিদ্যুৎ সেক্টরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আপনি হস্তক্ষেপ করেন, এবং হস্তক্ষেপ করে আপনি, যেহেতু আগে নিয়ম ছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী ফুল দিত না, প্রধানমন্ত্রী থাকতো, এরপর আবার জনপ্রশাসন মন্ত্রী ফুল দিত না, হাফ দিত, উনি থাকতো। আমার মনে হয় জ্বালানি সেক্টরটাকে খুবই গুরুত্ব দিয়ে আপনি দেখেন, নতুবা জ্বালানি সেক্টর না থাকলে বাংলাদেশে বিনিয়োগ হবে না। এবং